একটা ইন্ট্রোভার্ট ছেলের জীবনে যদি হুট করে এমন একটা মেয়ে এসে ঢুকে পড়ে যে কিনা তার ঠিক উল্টো, তাহলে কি হবে জানেন? সেই গল্পটাই আজকে আমি বলতে চলেছি। তার আগে আমি আপনাদেরকে এই গল্পের একটা কথা শোনাতে চাই, যেটা সেই মেয়ে ছেলেটাকে বলেছিল। আমাদের দেখা হওয়াটা কখনোই কাকতালীয় ছিল না, বরং আমি মনে করি আজ পর্যন্ত আমি যা সকল সিদ্ধান্ত নিয়েছি সেই সবটাই হয়তোবা তোমার সাথে আমার দেখা হওয়ার জন্যই। জাস্ট এই একটা লাইন, শুধুমাত্র এই একটা কথাই যেন এই গল্পের সার বলে দেয়। এটা এমন একজোড়া জুটির গল্প যেখানে দুজনেই একে অপরের সম্পূর্ণ বিপরীত। এই গল্পে মেয়েটার প্যানক্রিয়াসের রোগ আছে। প্যানক্রিয়াস হলো আমাদের শরীরের একটা অঙ্গ, বাংলায় যাকে অগ্নাশয় বলে। আর এই রোগের কারণেই মেয়েটার হাতে জাস্ট একটা বছর ছিল নিজের জীবনটাকে উপভোগ করার। আর সেখানেই তার জীবনে সে এমন একটা মানুষকে এন্ট্রি দিয়ে বসে, যে মানুষটা যেন তাকে ভুলিয়েই দিয়েছিল যে তার হাতে সময় একদমই নেই। আজকে সেই গল্পটাই বলতে চলেছি, যেখানে আপনি ভালোবাসার আসল মানেটা বুঝতে পারবেন জীবনের আসল উদ্দেশ্যটা আসলে কি। তাই আজকে বলবো সেই গল্পটা, যেটা 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটা জাপানিজ অ্যানিমে মুভিতে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যার নাম ছিল আই ওয়ান্ট টু ইট ইওর প্যানক্রিয়াস। অ্যানি ড্রামায় আপনাকে স্বাগতম। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটা। গল্পের শুরুটাই হয়েছিল কোনো এক এপ্রিল মাস থেকে। জাপানে তখন চেরি ব্লসম নামের ফুল বাতাসে উড়ে বেড়াচ্ছিল। আমরা সেই শহরের একটা স্কুলের লাইব্রেরিতে দুটো ছেলে মেয়েকে দেখতে পাই। ছেলেটার নাম হারুকে আর মেয়েটার নাম সাকুরা। তারা দুজনেই একে অপরের ক্লাসমেট। আর আজকে সাপ্তাহিক রুটিন অনুযায়ী লাইব্রেরিতে তাদের একসাথে কাজ পড়েছে। সেখানে হারুকে সাকুরাকে বলা যায় এক প্রকার ইগনোর করে চলছিল। শুধুমাত্র সে নয়, আসলে হারুকে তার ক্লাসের কারোর সাথে কথা বলে না। সে খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে, যার নাকি আজ পর্যন্ত কোনো বন্ধু হয়নি। কিন্তু লাইব্রেরিতে সাকুরা তাকে বেশ মাতিয়ে রাখছিল। এটা কি, ওটা কি, এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, এই তাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কিন্তু হারুকে তার একটা কথার জবাবও দেয় না, জাস্ট ইগনোর। সেদিন স্কুল শেষে হারুকে তার বাসায় ফেরার জন্য স্টেশনে যায়। আর হঠাৎ সেখানে বেঞ্চে সে একটা ডায়েরি দেখতে পায়। ভালো মতো খেয়াল করলে সে দেখতে পায় ডায়েরির কভারে লেখা লিভিং উইথ ডাই, অর্থাৎ মৃত্যুকে সাথে নিয়ে বাঁচা। সাথে সাথেই ওখানে সাকুরা এসে জানায় এটা তার ডায়েরি। তাই হারুকে তাকে ডায়েরিটা ফেরত দিয়ে দেয়। কিন্তু সাকুরা আবারও এখানে তার মাথা খেতে শুরু করে। এক সময় সে জানায় এই ডায়েরিতে সে তার একটা রোগের কথা লিখেছে। তার প্যানক্রিয়াস নাকি ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাচ্ছে। আর এই রোগটা তার একদম ছোট বয়স থেকেই শুরু হয়েছিল। ডাক্তার বলেছে সে হয়তো আর বেশি দিন বাঁচতেও পারবে না। কিন্তু হারুকে তার কথার কোনো পাত্তা দেয় না, কারণ সাকুরা সব সময় মজা ফাজলমো নিয়েই থাকে। কিন্তু তার কথায় মনে হচ্ছে সত্যি সত্যি তার রোগটা হয়েছে। হারুকে তার মতো করে সেদিন তার বাড়ি ফিরছিল। আর হঠাৎ সে তার সামনে সাকুরাকে দেখতে পায়। আর তাকে দেখে হারুকে তার রাস্তা বদলে নেয়। কিন্তু কাজ হয় না, কারণ সে তার পেছনে পেছনে চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করতে এসেছে যে তুমি আমার ডায়েরিটা আবার পড়ে ফেলোনি তো? সেটা কিন্তু টপ সিক্রেট, আর আমার এই রোগের কথা কাউকে বলো না কিন্তু। যা শুনে হারুকে বলে তুমি চিন্তা করো না, আমার বলার মতো কেউ নেই। তাই সাকুরা বলে ওঠে ও মা, তুমি যদি চাও আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটিয়ে দিতে পারি। কিন্তু আবারও হারুকে তার কথাবার্তায় বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলে। এরপর থেকে প্রতি সপ্তাহের 2 দিন করে তারা দুজন একসাথে লাইব্রেরিতে কাজ করত। আর ধীরে ধীরে দুজনের কথাবার্তাও বাড়তে শুরু করে। তবে হারুকে নিজে থেকে তার সাথে কখনো কথা বলতে আসে না। কথায় কথায় সেখানে সাকুরা তাকে জানায় আমি যে কয়টা দিন বেঁচে আছি সেই দিনগুলোতে আমি আমার সকল স্বপ্নগুলো পূরণ করে যেতে চাই। যা শুনে হারুকে আজকে তার কথার কিছুটা গুরুত্ব দেয় যে আর যাই হোক, মেয়েটা এই বিষয় নিয়ে মিথ্যা বলার কথা না। এমনকি সাকুরা নিজ হাতে যে ডায়েরিটা সে লিখছে সেখানেও নাকি তার সেই স্বপ্নগুলোর কথাও লেখা আছে। সে বলে তুমি চাইলে আমি তোমাকে দেখাতে পারি। কিন্তু প্রতিবারের মতো হারুকে তাতে কোনো ইন্টারেস্ট দেখায় না। আজকে আবারও সাকুরা তাকে একটা জায়গায় খেতে যাওয়ার কথা বলে। তবে সে রাজি হচ্ছিল না দেখে সাকুরা আবারও জেদ ধরে বসে। তাই আজকের কাজ শেষে দুজনে একটা দোকানে খেতে যায়। হারুকে তাকে বারবার বলছিল যে এখানে তোমার নিজের পরিবারের সাথে আসা উচিত ছিল, আমাদের কেউ দেখে ফেললে উল্টাপাল্টা মনে করবে। যাই হোক, সাকুরা আবারও জিজ্ঞাসা করে তুমি কাউকে নিজের বন্ধু বানাও না কেন? তো এখানে সে জানায় আমার মনে হয় আমি খুব বোরিং একটা ছেলে, আর আমার মতো বোরিং একটা ছেলের সাথে কেউ কথা বলতে ইন্টারেস্টেড না। তবে সাকুরা তাকে বোঝায় তোমাকে কেউ কি বলেছে তুমি বোরিং? উত্তর হলো না। তাহলে কেন তুমি আগে থেকে এত কিছু ভেবে রাখছো? কে কি ভাবছে, কে কি বলবে, এই ভেবে তুমি যদি এভাবে নিজের মধ্যে ডুবে থাকো তাহলে তো হবে না। মন খুলে কথা বলতে হবে, বন্ধু বানাতে হবে। মূলত সাকুরা শুরুর দিন থেকেই তাকে পছন্দ করে আসছে, কিন্তু সরাসরি তাকে বলতে না পারলেও সব সময় সেটা তাকে বোঝানোর চেষ্টা করে। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে তারা বাড়ি ফিরছিল। তখন সাকুরা দেখতে পায় রাস্তায় এক মুরব্বী মহিলার সাথে একটা ছেলে খুবই খারাপ আচরণ করছে। পাশের একটা
দোকান থেকে এক মেয়ে তার সাইড নিলে তার সাথেও ছেলেটা খারাপ ব্যবহার করে। সে সাইকেল চালিয়ে যাচ্ছিল আর মহিলা নাকি তার কাপড়ে ময়লা ফেলে দিয়েছে, কিন্তু দোষ ছেলেটারই ছিল। সেখানে অন্যান্য মানুষজন থাকলেও কেউ যেন সেই মহিলার পক্ষ নিতে আসছিল না, যা দেখে হারুকে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু সাকুরা সোজা গিয়ে ওই ছেলেটার উপর আঙুল তুলে বসে, যার কারণে ছেলেটা তার সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে। তাই এবার লোকজন এগিয়ে আসে, এমনকি পাশে থেকে তখন পুলিশ আসছিল। তাই এই সুযোগে সাকুরা তার মেইন পয়েন্টে ধপ্পাস করে একটা লাথি মেরে বসে। আরে আর যাই হোক, ওখানে না মারলেও হতো, যা দেখে সবাই হাসতে শুরু করে। আর সাকুরা সেখান থেকে হারুকের হাত ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে পালিয়ে যায়। সেদিন তাদের বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়, তাই দুজনে স্টেশনের পাশেই আরো একটা দোকানে গিয়ে বসে। সেখানে কথায় কথায় আমরা সাকুরার বান্ধবী সাকিও সম্পর্কে জানতে পারি। সে বলে মাঝে মাঝে এখানে আসলে ওকেও আমাদের ইনভাইট করা উচিত। তারপর সাকুরা হারুকের মোবাইল নাম্বারটা চায়, কিন্তু না, সে তো দেবে না। তাই আবারও তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, অন্তত যে কয়টা দিন বেঁচে আছে ওই কয়টা দিনের জন্য দাও। তাই হারুকের আর কিছু করার থাকলো না। তারপর ঘটনা সোজা চলে যায় পরদিন সকালে। এই হলো তাদের স্কুল, আর এই হলো সাকুরার বান্ধবী সেই সাকিও। সে তার উপর রেগে আছে, কারণ ক্লাসে কয়েকজন নাকি বলা বলি করছে সে হারুকের সাথে ইদানিং বেশ ভালো সময় কাটাচ্ছে। তাই সাকুরাও ধরা পড়ে যায়। আবার এদিকে তাদের ক্লাসের অন্য একটা ছেলে ইতোরি হারুকের কাছে এসে তাকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সে সরাসরি তাকে জানিয়ে দেয় ওই মেয়েকে আমি চিনিও না। তাই সে তেমন রিয়েক্ট না করে হারুকের সাথে তার চিংগাম শেয়ার করে, কিন্তু হারুকে সেটাও রিজেক্ট করে দেয়। বোঝা গেল ক্লাসের কারোর সাথেই সে মিশতে পারে না। আবার এদিকে সাকুরার বান্ধবীরা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে ওই ছেলেটাই কেন, ওই ছেলেটা তো বোরিং খুব, ক্লাসে আরো অনেক ছেলে আছে, হ্যান্ডসাম ছেলে আছে, তুই চাইলে আরো হ্যান্ডসাম ছেলের সাথে ডেট করতে পারিস। কিন্তু সাকুরা তাদেরকে জানিয়ে দেয় আরে তেমন কিছু না, আমরা দুজনে জাস্ট ফ্রেন্ড। সেদিন লাইব্রেরিতে আবারও দুজনের দেখা হয়। আজকে সাকুরা আবার নতুন একটা আবদার নিয়ে এসেছে। সে শহরের একদম দক্ষিণ দিকে প্যারাডাইস নামের একটা জায়গায় যেতে চায়। তবে হারুকে আবারও নিষেধ করে দেয়, যেখানে আবারও সাকুরার সেই ইমোশনাল ব্ল্যাকমেল কাজে লেগে যায়। তাই হারুকে তার সাথে আসতে বাধ্য হয়। আর বলে রাখি, সাকুরার এই ভয়ানক রোগের কথা তার ক্লাসের কিন্তু অন্য কেউই জানে না, জাস্ট সে হারুকে এই বিষয় সম্পর্কে জানিয়েছে। কিন্তু কেন, সেই বিষয়ে আমরা সিনেমার একদম শেষেই জানতে পারবো, দেখতে থাকুন। আজকে সে জিজ্ঞাসা করে তোমার কি কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না? সেখানে হারুকে জানায় না, আমার কখনো বন্ধু পর্যন্ত হয়নি। যা শুনে সে অবাক হয়। সাকুরা আরো জানায় সে নাকি রিসেন্টলি তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে। যা শুনে হারুকে কিছুটা অবাক হয়। তারপর সাকুরা নিজ থেকেই বলতে শুরু করে সে আসলে বন্ধু হিসেবে খুব ভালো ছিল, কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে খুবই প্যারা দিতে শুরু করেছিল। ঠিক এই বলতে বলতেই তখন সেখানে সাকিও এসে হাজির হয়। বলা যায় সে সাকুরার বেস্ট ফ্রেন্ড। তাদের দুজনকে এভাবে এখানে দেখে সে রাগ হয়ে যায়, জিজ্ঞাসা করে বসে তোরা কি আসলেও শুধুমাত্র বন্ধু? সাকুরা তো তাকে এই শুনে একই কথা বলে, কিন্তু হারুকে একদম চুপচাপ। তাই সাকিও তার উপর বেশ ক্ষেপে আছে। আজকেও সে সাকুরাকে বারবার সাবধান করে যে আজকাল তোকে দেখছি ওর সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছিস, এগুলো বাদ দে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। যাই হোক, তার বাকি বান্ধবীরা তাকে ডাকছিল বলে আপাতত সে চলে যায়। তারপর দুজনে মিলে তাদের পাশের একটা সি বিচে ঘুরতে যায়। সেখানে হারুকে তাকে জিজ্ঞাসা করে তোমার বেস্ট ফ্রেন্ডও কি তোমার এই রোগ সম্পর্কে কিছু জানে না? সে বলে না, কেউ জানে না, শুধু তুমি জানো আমার এই সিক্রেট সম্পর্কে। তাই আজ গত সমস্ত বিষয় নিয়ে হারুকের মনে সাকুরার জন্য একটা সফট কর্নার তৈরি হয়। কিন্তু কেন সে শুধুমাত্র তাকেই তার সিক্রেট জানালো? এর উত্তরে সাকুরা বলে আমার এই রোগ সম্পর্কে আমার বাবা মা যেদিন থেকে জানে সেদিন থেকে আমার সামনে তারা হাসি খুশি থাকার অভিনয় করে, কিন্তু ভেতরে ভেতরে তারা শেষ হয়ে যাচ্ছে। তেমনি আমি যদি আমার বেস্ট ফ্রেন্ড অথবা ক্লাসের সবাইকে এই নিয়ে জানাই, তাহলে তারাও ভেতরে ভেতরে কষ্ট পেয়ে আমার সাথে সেই একই ভালো থাকার অভিনয় করতে শুরু করবে। তারা আমাকে সিম্প্যাথি দেখাবে, তাদের ফ্রেন্ডশিপের মধ্যেও অভিনয়ের একটা ট্যাগ লেগে যাবে, যেটা আমি চাই না। কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে নাকি আমার সত্যটা জানার পরেও আমার সাথে স্বাভাবিক আচরণ করছো, তাই তোমার জন্য আমার সিক্রেট থাকা উচিত নয়। সাকুরা আরো তাকে জানায় আমি চাইছিলাম আমার মরণ পর্যন্ত কেউ একজন আমার সাথে থাকুক, যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারবো, ঘুরতে পারবো, আমার সকল স্বপ্ন পূরণ করতে পারবো। যা শুনে হারুকে বলে এক কথায় বলো তুমি একটা বয়ফ্রেন্ড চাচ্ছ, তাই না? কিন্তু সাকুরার মন খারাপ হয়ে যায় এই শুনে, আর সে বলে যদি হ্যাঁ বলি তাহলে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? কিন্তু এতেও সে চুপ থাকে। তাই সাকুরা আবার তার টপিক চেঞ্জ করে ফেলে। আজকে উল্টো সে হারুকে অ্যাডভাইস দেয় সবসময় বই পড়া বাদ দিয়ে মানুষের সাথে মিশতে শেখো, বই পড়ে সবকিছু হয় না, না হলে সারাটা জীবন একা একাই কাটিয়ে দিতে হবে তোমার। পরদিন আবারও ক্লাসে ইতরি নামের সেই ছেলেটা হারুকের কাছে তাদের রিলেশন নিয়ে জানতে চায়, কিন্তু সে আবারও একটাই উত্তর দেয় তাদের মধ্যে তেমন কিছু নেই। তবে হারুকের চেহারা দেখে মনে হচ্ছে অবশ্যই দুজনের মধ্যে এখন কিছু না কিছু আছে। তারপর একটা সপ্তাহ পার হয়ে যায়। কিভাবে যেন সাকুরা তাকে রাজি করিয়েছে তারা একটা ভ্যাকেশনে যাবে একদিনের জন্য। সাকুরা তার বাসায় বলেছে তার সাথে নাকি সাকিও যাবে, কিন্তু সে যে সাকিওর বদলে তাকে নিয়ে বের হবে সেটা কেউ জানে না। আর হারুকে তার বাসায় বলেছে সে তার বন্ধুর বাসায় থাকবে। সেখানেও সাকুরা তার ডায়েরিতে কিছু একটা লিখছিল। তারপর দুজনে সেখানকার সমস্ত বিষয়াদি উপভোগ করতে শুরু করে, একবার এখানে একবার ওখানে, যেন ভ্যাকেশনটা তাদের পরিপূর্ণতা পেয়েছে। তবে রাতে তারা যে হোটেল বুক করেছিল সেখানে নাকি কোনো এক সমস্যার কারণে দুজনকে
একই রুম শেয়ার করতে হবে। কিন্তু হারুকের চেহারা দেখে তাকে কিছুটা টেনশনের মধ্যেই মনে হচ্ছে, তবে সাকুরা এতে খুব খুশি। আর এখানে তার কথাবার্তায় তার ইন্টেনশনটা একটু অন্যরকমই মনে হচ্ছে। একটু পরেই সে শাওয়ার নিতে চলে যায় আর ইচ্ছা করেই সে শ্যাম্পুর বোতলটা তার ব্যাগে রেখে বের হয়, যেন হারুকে সে শ্যাম্পুর জন্য ডাকতে পারে। আর হারুকে যখন তার ব্যাগের ভিতর বোতলটা খুঁজতে যায়, তখন সেখানে 1 ডজন ওষুধ দেখতে পায়। আর এতগুলো ওষুধ দেখে তার ভেতরটাও কেমন যেন করে ওঠে। মেয়েটা বাইরে বাইরে যতই হাসি খুশি থাকুক, দিনে দিনে সে তার ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। তারপর দুজনে কার্ড খেলতে শুরু করে। সেখানে খেলাটা হলো ট্রুথ অর ডেয়ারের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তো শুরুটা হয় হারুকে দিয়ে। সাকুরা তাকে জিজ্ঞাসা করে, আমাদের ক্লাসের কোন মেয়েটাকে তুমি সব থেকে বেশি কিউট মনে করো? কিন্তু হারুকের চেহারা দেখে মনে হচ্ছে সে অন্য কোনো চিন্তায় ডুবে আছে। এক সময় সে উত্তর দেয়, যদি কাউকে বেছে নিতে হয় তাহলে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের কথা বলবো, তার নাম জানি না, কিন্তু সে অঙ্কে খুব ভালো। আর এভাবেই দুজনের কথাবার্তা চলতে শুরু করে। দুজনের এই খেলার মাধ্যমে একে অপরের সম্পর্কে তারা জানতে পারে। কিন্তু সাকুরা শুধু ইনডিরেক্টলি তার প্রশ্নগুলোর মাধ্যমে এটা বোঝাতে চাইছিল যে সে তাকে পছন্দ করে, যে বিষয়টা হারুকে বুঝতে পেরেও ইগনোর করছিল। এক সময় সাকুরা তাকে ডেয়ার দিয়ে বসে যে সে যেন তাকে কোলে করে বেড পর্যন্ত দিয়ে আসে। তাই হারুকে কথা মতো তাই করে, যাতে আবার সাকুরা এত খুশি হয় যে সে তার খুশি রাখার জায়গা পাচ্ছে না। আর অবশেষে মাত্র একটা রাউন্ড বাকি আছে, তাতে আবারও হারুকে হেরে যায়। তাই আবারও ট্রুথ অর ডেয়ার। সেখানে সাকুরা জিজ্ঞাসা করে, যদি আমি বলি আমার মরণকে মেনে নিতে ভয় লাগছে, তাহলে তুমি আমাকে কি বলবে? যার উত্তর হারুকের কাছে ছিল না, তাই সে ডেয়ার চুজ করে। তখন সাকুরা বলে ওঠে, তাহলে একটা কথাও বলবে না, আমার পাশে এসে শুয়ে পড়ো। তাই সেই রাতে দুজনে একসাথে একই বিছানায় ঘুমায়। তারপর সকাল হলে সাকুরার বান্ধবী সাকিও তাকে কল করে অনেক কথা শোনায়। তারা নাকি সাকিওর কাছে জিজ্ঞাসা করেছে যে সাকুরা কেমন আছে, কোথায় আছে। তখন কোনোভাবে সে তাদেরকে ম্যানেজ করেছে। কিন্তু তাহলে সে কার সাথে ভ্যাকেশনে গিয়েছে, এই প্রশ্নটা চলে আসে। আর যখন সেখানে সে হারুকের কথা জানতে পারে, তখন সে ফায়ার হয়ে যায়। ওকে নাকি সে দেখে নেবে। তারপর তারা সেখান থেকে রওনা হয় বাড়ির দিকে। ফিরতে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তখন সাকুরা তাকে জিজ্ঞাসা করে, কেমন হবে পরবর্তী শীতে যদি আমরা আরেকবার একটা ট্রিপে যাই? হারুকে বলে, ভালোই হবে, বেশ এনজয় করেছি। আর আজকে তার মুখে এমন একটা কথা শুনে সাকুরা খুব খুশি হয়। এমনকি বোঝাই যায় যে এই ঘটনাগুলোর পর থেকে হারুকের মনে তার প্রতি একটা ভালো লাগা তৈরি হতে শুরু করেছে। সে নিজেও মনের অজান্তে তার কলের অপেক্ষা করে, তার মেসেজের অপেক্ষা করে, যেটা সে বিশ্বাস করতেও পারছে না। কিন্তু একদিন সাকুরার বান্ধবী সাকিও তাকে ধরে বসে। তুমি কি মনে করে তার সাথে একা একা ট্রিপে গিয়েছিলে? কি হয়েছে তোমাদের মধ্যে? আর এখানে বোঝা যায় সাকিও আসলে সাকুরার জন্য বেশ চিন্তা করে। সে আসলেও তার বেস্ট ফ্রেন্ড, তার কথাবার্তাতেই সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে হারুকে তার কথার বিরুদ্ধে একটা কথাও বলে না। সাকিও তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, তাকে দেখে যতটা শক্ত মনে হয় ওর ভেতরটা ততটাই নরম। আর আমি চাই না কোনো ছেলে তার মনটা ভেঙে দিয়ে চলে যাক। তুমি তো কারোর সাথে বন্ধুত্ব পর্যন্ত করতে পারো না, তাহলে ওর খেয়াল কিভাবে রাখবে? এই বলে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দুজনকে আমরা লাইব্রেরিতে দেখতে পাই। আজকে দুজনের শিফট একসাথে পড়েছে। তো বৃষ্টির মৌসুমে যেহেতু তারা বাইরে যেতে পারছে না, তাই সাকুরা তাকে নিজের বাসায় আসার ইনভাইট করে। তার বাসায় নাকি আজকে কেউ নেই, তবে হারুকে তাতে রাজি হয় না। কিন্তু সাকুরা জানায় তার কাছে নাকি একটা বই আছে, যে বইটা তার খুব ভালো লাগবে। আর কথায় কথায় ধীরে ধীরে সাকুরা তাকে রাজি করিয়েই নেয়। কিন্তু বাসায় যাওয়ার পর সে তার সাথে গেম খেলতে শুরু করে, আড্ডা দেয়, সময় কাটায়। তবে বইয়ের খবর সে ভুলেই গিয়েছে, অর্থাৎ তাকে বাসায় আনার জন্য সে মিথ্যা বলেছিল। এক সময় সাকুরা তাকে এমন কিছু জিজ্ঞাসা করে বসে, যার কারণে হারুকে সেখান থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই সাকুরা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আর সেখানে তার কথায় ভালো মতোই বোঝা যাচ্ছে সে হারুকে কি পরিমাণ চায়। এক সময় সে নিজের অজান্তেই হারুকের কাছাকাছি যেতে শুরু করে। আর এখানে যতই হোক, হারুকে একটা ছেলে রিসেন্ট ঘটনায় তার প্রতি তার ভালো লাগাও তৈরি হতে শুরু করেছে। আর সেখানে যদি এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে তার পক্ষে নিজেকে সামাল দেওয়াটা খুব কষ্টকর হয়ে পড়ে। তেমনটাই হয় তার সাথে। সেও তার কথায় সায় দিতে শুরু করে। কিন্তু সাকুরা এক সময় পারিপার্শ্বিক সমস্ত কিছু চিন্তা করে, নিজের এই পরিস্থিতির কথা চিন্তা করে এক সময় কাঁদতে শুরু করে। আর তখন হারুকের হুঁশ ফিরে আসে। তাড়াতাড়ি সে কোনো দিকে না তাকিয়ে নিজের ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে সাকুরা বিছানায় পড়ে কান্নাকাটি করতে থাকে। আর সেদিন যে সে তার বাসা থেকে এসেছিল, তারপর সামনের 1 সপ্তাহ পর্যন্ত তাদের মধ্যে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি। কিন্তু হঠাৎ একদিন হারুকে খবর পায় সাকুরা নাকি 4 দিন ধরে হাসপাতালে ভর্তি। সে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায়। আর সেখানে ডেস্কে কথা বলে সে যখন তার সাথে দেখা করতে যায়, সে দেখে সাকুরা তো তার বেড ছেড়ে জানালার দিকে তাকিয়ে নাচানাচি করছে। আর হঠাৎ পেছনে সে হারুকে দেখতে পেয়ে খুবই লজ্জা পেয়ে যায়। যাই হোক, পরে সে জানায় আসলে তার একটু শরীর খারাপ করছিল, এজন্য সাথে সাথেই নাকি তার বাবা মা ভয় পেয়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। হয়তোবা সামনের সপ্তাহে তাকে ডিসচার্জ করে দেওয়া হবে। কিন্তু সাকুরার মন খারাপ করে এই ভেবে যে ততদিনে তাদের শহরের ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাবে, আর সে ফেস্টিভ্যালের মজাটাও নিতে পারবে না। তারপর কথায় কথায় হারুকে জানায় কয়দিন নাকি ক্লাসে কারোর সাথে তার কথা পর্যন্ত হয়নি, ভালো লাগছিল না। যা শুনে সাকুরা বলে ভালোই
ভালোই হতো তুমি যদি সাকিওর সাথে বন্ধুত্ব করতে পারতে, ও তোমাকে মাতিয়ে রাখতো আমার থেকেও বেশি। সেখানে আবারও সাকুরা তাকে ট্রুথ অর ডেয়ার খেলার জন্য মানাতে শুরু করে। সেখানে কয়েক দফা খেলার পর একসময় হারুকে তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে তোমার জীবনের আসল মানেটা কি। আর সেই সময়টাতে দরজার ওপাশে ছিল সাকুরার বান্ধবী সাকিও। সে বাইরে থেকেই তাদের কথা শুনছিল। ভেতরে সাকুরা তাকে জানায় আমার জন্য জীবনের মানে হলো কাছের মানুষের সাথে নিজের সবকিছু শেয়ার করা। আমাদের জীবনটা তৈরি হয় আমাদের আশেপাশের মানুষদের দিয়ে। তারা আমাকে দেখছে বলেই আমার অস্তিত্ব আছে, আমার অনুভূতি আছে। আমার কাছে জীবনের মানেটা হলো নিজের সকল দুঃখ কষ্ট কাছের মানুষটার সাথে ভাগ করে নেওয়া। জীবনে এমন একটা মানুষকে বাছাই করা যে সারাটা জীবন আমার পাশে থাকবে। তাছাড়াও সেখানে দুজনের মধ্যে আরো অনেকটা কথা হয়। আর এক সময় তার এই সকল কথায় হারুকে তাকে ধন্যবাদ জানায়, বলে আমি জানতাম না কিভাবে বাঁচতে হয়, তুমি আমাকে জীবনের মানেটা শিখিয়ে দিলে। যেদিন থেকে আমার জীবনে তুমি এসেছো সেদিন থেকে আমি পরিবর্তন হয়েছি। বাইরে না হলেও ভেতরে ভেতরে আমি সবার সাথে মেশার চেষ্টা করেছি। আমি বোঝার চেষ্টা করেছি আমার সামনের মানুষটা কি চায়। আর এই সকল কথা বলে অবশেষে সে তাকে ধন্যবাদ জানায়। আর তার ধন্যবাদে সাকুরা এবার খুব খুশি হয়। সোজা তাকে জড়িয়ে ধরে, কারণ যে মানুষটা তাকে পাত্তা পর্যন্ত দিত না সেই মানুষটা তার জন্য এই পর্যন্ত এসেছে, তাকে ধন্যবাদ জানাচ্ছে তার জীবনটা বদলানোর জন্য। আর বলে ওঠে আমি শুধু তোমাকে জানতে চাই, চিনতে চাই, এর থেকে বেশি তুমি আমাকে দিয়েছো, তোমাকেও ধন্যবাদ। সাথে সাথেই তখন সাকিও দরজা খুলে তাদের উপর চেঁচামেচি করতে শুরু করে। আর দুজনের এই অবস্থা দেখে তার মাথা তো গরম হয়ে যায়, কিন্তু সেখানে সাকুরা বিষয়টা ঠিকই সামলে নেয়। আর কোনো এক সুযোগে হারুকে ওখান থেকে পালিয়ে যায়। সেদিন প্রথমবারের মতো আমরা সাকুরার মাকে দেখতে পাই। তিনি বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। আর সাকুরা তখন তার ডায়েরি লেখায় ব্যস্ত। সে তার মাকে বলে এই ডায়েরিটা আমি আমার মৃত্যু পরবর্তী সময়ের জন্য রেখে যাচ্ছি। যা শুনে তার মা তাকে চুপ করতে বলে, কারণ এখনো সে মানতে পারছে না যে তার মেয়ে কোনো একদিন তাদেরকে ছেড়ে চলে যাবে। আসলে হারুকে সাকুরা কিছু মিথ্যা বলেছিল যে তার সামান্য জ্বর সর্দি হয়েছে। মূলত তার শারীরিক কন্ডিশন হঠাৎ করে খারাপের দিকে গিয়েছিল, তাই তাকে হাসপাতালে আনতে হয়েছে। তারপর একটা সপ্তাহ এভাবেই কেটে যায়। আগামীকাল সাকুরাকে ডিসচার্জ করে দেওয়া হবে, তাই আজকে বিকালে হারুকে তার সাথে দেখা করতে যায়। আর রাতের বেলা কি মনে করে যেন সাকুরা তাকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে বের হয়। দুজনে একটা পাহাড়ের উঁচুতে উঠতে শুরু করে, কিন্তু হারুকে কিচ্ছু বুঝতে পারছে না। এক সময় দুজনে এমন একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে পুরো শহরটা দেখা যায়। সেখানে খুবই গম্ভীর একটা মনোভাব নিয়ে হারুকে সাকুরাকে জিজ্ঞাসা করে আমার কাছে লুকাবে না, তুমি কি সত্যি সত্যি মারা যেতে চলেছ? সাকুরা একদম স্বাভাবিকভাবে উত্তর দেয় অবশ্যই তাই, সেটা তো নতুন কিছু না। কিন্তু সাকুরার এরকম স্বাভাবিক কথা আজকে সে মেনে নিতে পারছে না। সে বলে ওঠে তুমি কিভাবে এই কথাটা বলতে পারছো যেখানে এই কথাগুলো আমারই সহ্য হচ্ছে না? সাকুরা জিজ্ঞাসা করে তাহলে তুমি আমাকে নিয়ে চিন্তা করছো? যেখানে আজ সরাসরি হারুকে তাকে বলে ওঠে হ্যাঁ আমি তোমাকে নিয়ে চিন্তা করি, আমার ঘুম হয় না, কোনো কাজে মন বসে না যখন মনে পড়ে যে তুমি একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আর তার এই কথাটার জন্যই যেন এই যাবৎকাল পর্যন্ত সাকুরা অপেক্ষা করে গিয়েছে। সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে আকাশে একের পর এক আতশবাজি ফুটতে শুরু করে। আর মূলত এই দেখতেই সে এখানে এসেছিল, কিন্তু আজ দুজনের মনের কথা যেন একে অপরকে একই ইশারা দিচ্ছে। তারপর কিছুদিন এভাবেই পার হয়। একদিন হারুকের মা তাকে জিজ্ঞাসা করে আমার মনে হয় তোমার লাইফে নতুন কেউ এসেছে তাই না? তবে শুরুতে সে অস্বীকার করলেও পরে নিজের মায়ের কাছে তাকে হার মানতেই হয়। ইনডিরেক্টলি স্বীকার করে যে একটা মেয়েকে সে খুব পছন্দ করে। সেদিন সে সাকুরার বাসার দিকে রওনা হয়। আর রাস্তায় তার দেখা হয়ে যায় ইতোরির সাথে। সে আইসক্রিম খেতে খেতে তাকে জিজ্ঞাসা করে কিরে ভাই আবারও সাকুরার সাথে দেখা করতে যাচ্ছিস নাকি? সেখানে সে তাকে হ্যাঁ বলে চলে যেতে ধরে। ঠিক আবারও তখন ইতোরি তাকে চুইংগাম অফার করে, তবে আজকে সে না করে না, সেটা সে অ্যাকসেপ্ট করে নেয়। আর বোঝা যায় সাকুরা তার জীবনটাকে এবার ধীরে ধীরে বদলে দিচ্ছে। সে মানুষদেরকে অ্যাকসেপ্ট করা শিখে নিচ্ছে। তারপর সে গিয়ে তাদের পুরনো সেই স্টেশনের শপে গিয়ে বসে। সেখানে দুজনের মধ্যে মেসেজে কথাবার্তা হয়। সাকুরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবে। আজ তাদের মধ্যে যেন কোনো দূরত্ব নেই, তাদের কথাবার্তা বন্ধু থেকেও কিছুটা এগিয়ে। ওদিক থেকে সাকুরাও তাকে মেসেজে জানায় সে আসছে, আর কিছুটা সময় লাগবে। সেখানে হারুকের কথা হলো আমি হয়তোবা সবসময় তোমার মতোই হতে চেয়েছিলাম, অন্যদেরকে বুঝতে পারার ক্ষমতা আমার মধ্যে ছিল না যেটা তোমার মধ্যে আছে। এসব কথা সে মেসেজের মধ্যেই তাকে লিখছিল। একটা সময় মেসেজ রেখে সে অপেক্ষা করতে শুরু করে। দুপুর থেকে বিকাল, আর বিকাল থেকে সন্ধ্যা হয়, এখনো সে আসে না। এতক্ষণে সে অনেকগুলো মেসেজও পাঠিয়েছে, তারও কোনো রিপ্লাই নেই। তাই রাতের বেলা সে আবারও বাসায় চলে আসে। তখনও সে তার মেসেজের অপেক্ষাই করছিল। ঠিক ওই সময়টাতেই অপর রুম থেকে টিভিতে সে একটা নিউজ শুনতে পায়। নিউজে বলা হচ্ছিল স্কুল পড়ুয়া একটা মেয়ে যার নাম হলো সাকুরা ইয়ামাকুচি, তাকে শহরের একটা রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। যা শুনেই তার চোখ বড় বড় হয়ে যায়। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। আর নিউজে বলা হতে শুরু করে খুবই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তার কিছুক্ষণ পরেই মেয়েটা মৃত্যুবরণ করে। জানা যায় তার প্যানক্রিয়াস নামের এক ভয়ানক রোগ ছিল, আর সেই কারণেই তার এই অবস্থা। এসব কথা হারুকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, আর চুপচাপ এক পাথরের মতো সেখান থেকে চলে যেতে ধরে। সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে যেতে সে হোঁচট খেয়ে পড়ে যায়, যেন সে নিজেও আর এই দুনিয়াতে নেই। যে মোবাইলটায় সে তার মেসেজের জন্য অপেক্ষা করছিল, সেই মোবাইলটা হাতে নিয়ে সে যেন পাগলের মতো করতে শুরু করে। আর সেখান থেকেই দৃশ্য চলে যায় সাকুরার শেষকৃত্যে। সাকিও আর তার বান্ধবীরা সেখানে কান্নাকাটি
করছিল, কিন্তু এখানে হারুকেকে কোথাও দেখা যায় না, কারণ সে এক পাথরে পরিণত হয়ে গেছে। আর তারপর পার হয়ে যায় 10টা দিন। সাকুরার মৃত্যুর এই 10 দিন পর বলা যায় হারুকের হুঁশ ফিরে আসে। সত্যটা সে স্বীকার করে নেয়, এভাবে আর চলা যাবে না, কারণ সাকুরা কখনো চাইবে না সে এভাবে নিজের মধ্যে ডুবে থাকুক। আর রওনা দেয় সাকুরার বাড়ির দিকে। সেখানে সাকুরার মায়ের সাথে সে দেখা করে, তাকে বলে, সাকুরা আমার জীবনে অনেক বড় কিছু ভূমিকা পালন করেছে, আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। সাকুরার এই অসুখ নিয়ে আমি একদম শুরু থেকেই জানতাম। সে নিজেই আমাকে বলেছিল তার সিক্রেটটাকে সিক্রেট রাখতে বলেছিল। সে তার এই কথা তার বাকি ক্লাসমেটদের থেকে লুকিয়ে রেখেছিল, তবে বেঁচে থাকতে সে একটা ডায়েরি লিখেছিল যার নাম হলো লিভিং উইথ ডাই। আপনার কাছে আমি অনুরোধ করছি সেই ডায়েরিটা আমাকে পড়তে দিন। আর এই কথা শুনে সে কেমন যেন আবেগী হয়ে ওঠে, বলে, তার মানে তুমি সেই ছেলেটা যার কথা সাকুরা আমায় বলেছিল? বলে, সাকুরা এটা তোমার জন্যই লিখেছিল, আমায় বলেছিল তার ক্লাসে শুধুমাত্র একটা ছেলে তার এই রোগের কথা জানে। সে আমার শেষকৃত্যে নাও আসতে পারে, ওর মনে সেই সাহস থাকবে না, কিন্তু সে কখনো না কখনো সেই ডায়েরিটা নিতে আসবে। এই ডায়েরিটার টাইটেল তার জানা থাকবে, আর সেই ছেলেটা তুমি। এরপর সেখানেই হারুকে ডায়েরিটা পড়তে শুরু করে। সে দেখে সাকুরা এখানে সেই কথাগুলো লিখেছে যে কথাগুলো সে সরাসরি তাকে কখনো বলতে পারেনি। ডায়েরির শেষের দিকে সেখানে সে এমন কিছু লিখেছে যা পড়ার পর হারুকে তার ইমোশন ধরে রাখতে পারছিল না। আসলে সব সময় সাকুরা তাকে নিজের ভালো লাগার কথা মজা ফাজলামোর মধ্যেই বলে গিয়েছে, কিন্তু সে যে আসলেও তাকে কতটা ভালোবাসতো সেটা সে কখনো বলেনি। মনে আছে একদিন সে জিজ্ঞাসা করেছিল যে, আমি যদি বলি আমার মৃত্যুকে ভয় লাগছে তাহলে তুমি কি বলবে? এই কথাটাও বলার সময় তার ভেতরটা যে কতটা অন্ধকারে ডুবেছিল, ভয়ের মধ্যে একদম তলিয়েছিল, সেটা শুধু সে জানতো। কিন্তু সব সময় সে তার সামনে হাসি খুশি থেকেছে, যেন তার কারণে অন্য কেউ কষ্ট না পাক। আর অবশেষে সে হারুকেকে সরাসরি এটা জানিয়ে দেয় সে সত্যি তাকে খুব ভালোবাসে। যদি দ্বিতীয় জীবনে কখনো সে ফিরে আসতে পারে তাহলে যেন সে আবারও তার কাছেই ফিরে আসে। ইতি সাকুরা। ডায়েরিটা পড়া শেষ করে সেখানে হারুকে কান্নায় ভেঙে পড়ে। আজ প্রথম সে কারোর জন্য এতটা কান্নাকাটি করছে। সাকুরার মা তার এই অবস্থা দেখে নিজেও কেমন যেন নরম হয়ে যায়। আর তারপরের সময়গুলো হারুকে তার স্মৃতিগুলো নিয়েই কাটিয়ে দিতে শুরু করে। কিন্তু সবকিছুর মধ্যে এই ডায়েরিতে সাকুরা তার শেষ একটা ইচ্ছার কথা বলেছিল। মনে আছে সে সবসময় বলতো যে যদি সাকিওর সাথে তোমার বন্ধুত্ব হতো তাহলে ভালোই হতো, সে তোমাকে বদলে দিতে পারতো, আমি তোমাকে যেমনটা দেখতে চাই সে তোমাকে তেমনটা বানিয়ে দিতে পারতো। আর সেটা নিয়েই কথা বলতে সে স্টেশনের পাশে সেই শপে সাকিওর সাথে দেখা করে। প্রতিবারের মতো সাকিও এখানেই খুবই বিরক্তি নিয়ে আছে, কারণ হারুকে সাকুরার অন্তিম সংস্কারেও যায়নি। সেখানে হারুকে তাকে সেই ডায়েরিটা পড়তে দেয়, যেখানে সাকুরা তার বান্ধবীর জন্য কিছু কথা লিখেছিল। আর সেগুলো পড়ে তার বান্ধবীও সেখানে কান্নাকাটি করতে শুরু করে। কিন্তু শেষে আবার সে রেগে যায় যে হারুকে এই কথাগুলো তার থেকে এতদিন কেন লুকিয়ে রেখেছে, এই বলে সেখান থেকে চলে যেতে ধরে। কিন্তু হারুকে তার পিছু নেয়। আর এক সময় তাকে বলে ওঠে, আমি চাই তুমি আমাকে ক্ষমা করো, আর যদি কখনো তা করতে পারো তাহলে আমি চাই সাকুরার শেষ ইচ্ছাটা পূরণ করতে। আমার জীবনটাকে তুমি বদলে দিতে পারবে যেমনটা সাকুরা চেয়েছিল। হ্যাঁ, এটাই ছিল সাকুরার শেষ ইচ্ছা। তারপর ঘটনা সোজা 3 বছর সামনে এগিয়ে যায়। হারুকে আর সাকিও একসাথে সাকুরার কবর জিয়ারত করতে এসেছে। যখনই মনে পড়ে তখনই দুজনে একসাথে এখানে আসে। আর বর্তমানে তাদের মধ্যে বেস্ট ফ্রেন্ডের থেকেও ভালো সম্পর্ক চলছে। সেখানে প্রার্থনা শেষ করে আজ প্রথম হারুকে সাকিওকে ডেটের জন্য প্রপোজ করে। কিন্তু সাকিও তেমন কোনো রিয়েক্ট না করে বলে দেয়, এন্ট্রান্স এক্সামের পরে চিন্তা করে দেখবো। অর্থাৎ বোঝা গেল সাকুরা তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। সে এখন সবার সাথে মিশতে পারে, তার অনেক বন্ধু আছে। আর সাকুরার শেষ ইচ্ছাটাও ছিল যেন সাকিও হারুকের জীবনে আসুক। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারো। ভালো রেসপন্স থাকলে এই চ্যানেলে এরকম আরো অনেক গল্প আসবে। কিছু স্টোরি একটা ভিডিওতে শেষ হবে, আর কিছু স্টোরি 10টা ভিডিওতে শেষ হবে না, তাই প্রিপারেশন নিয়ে রাখবে। আর এই যে স্ক্রিনে একটা সিরিজের প্রথম ভিডিও ভেসে উঠেছে, চাইলে দেখতে শুরু করো। মোট 3টা পর্বে আমি সিরিজটা কমপ্লিট করেছি, দেখা শুরু করতে পারো, খুব ভালো লাগবে। ধন্যবাদ।